থমকে দাঁড়ায় নিলয়। ঘুরে তাহিনের দিকে তাকাতেই মুক্তি না দিলে অন্তত আমার আম্মুর সাথে একবার দেখা করে নিয়ে আসতেন। অনেকদিন হলো আমার আম্মুকে একটু জড়িয়ে ধরে ঘুমাইনি। কেন এমন অচেনা জায়গায় আটকে রাখার জন্য নিয়ে আসছেন? মনের মধ্যে আপনার জন্য যে জায়গাটা তৈরি হয়েছে সেটা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। আমি এবার মুক্তি পেতে চাই, চাই না আর এখানে থাকতে। নিলয়ের চোখ মুখ লাল হয়ে গেছে। নিলয় তাহিনীর দিকে এগিয়ে যেতে কয়েক পা পিছিয়ে গেল। দরজার সাথে লেগে যেতে নিলয়ের হাত দুইটা মুঠো করে সজোরে একটা ঘুষি মারল। তাহিন ভয়ে চোখ মুখ বন্ধ করে নিল। নিলয় আঘাত নিজের হাতে করল। কেন বারবার এই প্রশ্নটা করছো? উত্তরটা তোমার না জানার কথা নয়। যা হচ্ছে সব তোমারই জন্য হচ্ছে। তোমাকে মুক্তি দিলে সব থেকে ক্ষতি আমারই বেশি হবে, সেটা তো না জানার কথা নয়। তোর বাবা আর তুই মিলে যা করেছিস সেটা কি করে ক্ষমা করে দেই? আমি আমার বাবা আপনার কি ক্ষতি করেছি? ছলো ছলো চোখে অবুঝের মতো নিলয়ের দিকে চেয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। বলবেই বা কি? যে কথাগুলোর মানে নিজেই বুঝলো না। অবুঝ দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে কি বলছো এসব? নিলয় রেগে পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে ফেলে। এমন ইনোসেন্ট ভাব নিয়ে আছিস যেন কিছুই জানিস না। আসলে এতে তোর কোনো দোষ নেই। তোর শরীরে যে এমন মুখোশধারী মানুষের রক্ত মিশে আছে, যে ইনোসেন্ট চেহারাটা দিয়ে মানুষকে ঘায়েল করে ফেলে, ঠিক যেমন আমার বাবার সাথে করেছিল তোর বাবা। উপরে বন্ধু সেজে থাকতো আর পিছনে বার করেছিল শত্রুর মতো। লোকটা কি করছে আমি জানি না, জানতেও চাই না। কিন্তু লোকটার শাস্তি কেন আমায় দিচ্ছেন? আমি শুধু এটাই জানতে চাই। আমি তো কিছু করিনি। নিলয় অট্টহাসিতে ফেটে পড়ে। রিয়েলি? তুই কিছু করিসনি? তাহলে নিবিড় কিভাবে মারা গেল? কেন মেরেছিলি তুই আর তোর বাবা মিলে ওকে? কি অপরাধ ছিল ওর, যার জন্য নির্মমভাবে হত্যা করেছিস? কাউকে পছন্দ করা কি খুব বড় অপরাধ, যার জন্য এভাবে মরতে হলো ওদের? শুধু নিবিড় না, নিবিড়ের মতো তো আরও অনেকজনকেই তো মেরেছিস। এখন বল, এসব কিছু জানিস না? মানছি কাউকে অযথা ডিস্টার্ব করা ভালো না, কিন্তু তার শাস্তিটা কেন মৃত্যু ছিল? কেন তোর বাবাকে ওদের মারার জন্য বলতি? চমকে ওঠে তাহিন। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নিবিড়ের মৃত্যুর কথা শুনে কলেজেটা মোচড় দিয়ে উঠল। ওর পেছনে যে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটছে তা অজানা তাহিনের। কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। করবেই বা কি করে? নিবিড় একজন ভালো ছেলে ছিল, তাহলে ওকে কেন কেউ মারতে পারে? তাহিন ছেলেদের সাথে খুব একটা মিশতো না, কিন্তু মাঝে মধ্যে নিবিড়ের সাথে দেখা হলে টুকটাক কথা বলতো। আর একদিন হঠাৎ করে প্রপোজ করে বসে। তাহিন সেটা নাকচ করে দেয়। এরপর থেকে আর কথাও হয়নি। তারপর ছেলেটাও কোথাও লাপাত্তা হয়ে যায়। সেটা তাহিন জানে না। হয়তো খোঁজ রাখার প্রয়োজন মনে করেনি। তাহলে নিলয় কি করে এসব অজানা কথা বলছে? কি বলছেন এসব? আমার কি মাথা খারাপ? সামান্য একটা ব্যাপারে ওকে মেরে ফেলতে বললো। ও তো কখনো আমাকে ডিস্টার্ব করেনি। তাহলে কেন লোকটাকে এসব বলতে যাব? এটা আমার লাভটা কি? তাছাড়া লোকটার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে এসব মন গড়া কাহিনী কোথা থেকে বলতেছেন? তা আবার এমন কাহিনী যা আমি জানি না, অথচ আপনি জানেন। আর লোকটারই বা কি ফায়দা ওদেরকে মেরে? নিলয় তাহিনের হাত চেপে ধরে না জানার নাটক একদম করবি না। এসব মন গড়া কাহিনী না। কারণ নিবিড় আমার খুব কাছের একজন। খুব কাছ থেকে ওকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখেছি। মৃত্যু শয্যায় বারবার তোর আর তোর বাবার নাম বলেছিল। এবার ফায়দা কি সেটাই তোরা ভালো জানিস। তাহিন বুঝতে পারছে না নিবিড় কেন এসব বলতে যাবে। নিশ্চয়ই নিলয়ের কোথাও ভুল হচ্ছে, কিন্তু ভুলই বা কি করে হবে? তা নিবিড়কে চেনে। তাহলে কিছুই বুঝতে পারছে না তাহিন। তৌহিদ আহমেদকে বিশ্বাস করা বড্ড দায়ী। সম্পর্ক ছিন্ন হলেও লোকটা সবসময় নজর রাখত। তাই বলে ওদের কেন মারতে যাবে? আর তাওহিদ আহমেদ বা কলেজের ভেতরের খবর কি করে জানবে? তোর সম্পর্ক জানা আমার খুব প্রয়োজন ছিল। তোর সম্পর্কে ঘাটতে গিয়ে এসব জেনেছি। যে মেয়ের জন্য তৌহিদ আহমেদ কাউকে খুন করতে পারে, এবার তার মেয়েকে কি পরিমাণ ভালোবাসে সেটা ভাবার বিষয়। তাই তোকে আমার প্রয়োজন হয়েছে আমার মাকে বাঁচানোর জন্য। হুম, নীলিমা চৌধুরী বেঁচে আছে, যাকে পাগলের মতো খুঁজতেছে তোর বাবা। অ্যাক্সিডেন্ট মূলত তোর বাবার একটা চক্রান্ত। আর এই চক্রান্ত থেকে আমার বাবা বাঁচতে পারেনি, কারণ তোর বাবা বাঁচতে দেয়নি। শুধুমাত্র আমার মাকে বাঁচিয়ে রেখেছিল তার স্বার্থে। স্বার্থ হাসিল হয়ে গেছে, কিন্তু তোর বাবার পথে বড় শত্রু হিসেবে দাঁড়িয়েছে। আর এখন তার আদরের কন্যা যতদিন
আমার হাতে ততদিন তহিদ আহমেদ ভুলেও নীলিমা চৌধুরীকে মারার সাহস করবে না। বড় জোর গলায় যে বলছিস লোকটার সাথে তোর কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক যদি না বা থাকে তাহলে তুই যে কষ্টের মধ্যে সেটা কি করে জানে? কেন তোকে নেওয়ার জন্য প্রতিদিন হামলা করে? স্তব্ধ তাহিন, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এখন সবকিছু যেন আরো আরো রহস্যের মতন লাগছে। তৌহিদ আহমেদ কেন করছে এসব? তৌহিদ আহমেদ এত যদি ভালোবাসতো তাহলে কেন ছেড়ে চলে গেল? আর এখন কেনই বা তুলে নিয়ে যেতে চাইছে? কেনই বা নিলয়ের পরিবারকে হত্যা করতে চায়? স্বার্থটা কি? প্রশ্নের উত্তর পেয়ে যেন আরো প্রশ্ন এসে জমা হয়েছে। আমি এসব কিছু জানি না লোকটা কেন এমন করছে। ওই লোকটা আমার বাবা না। ঘৃণা করি ওই লোকটাকে। যেদিন থেকে আমি জানতে পারলাম ওই লোকটা অন্য মহিলার জন্য আমাকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। নিলয় তাচ্ছিল্যের হাসি দিয়ে, কি করে বিশ্বাস করব ওই লোকটার সাথে তোর কোনো সম্পর্ক নেই? দুদিন আগেও তো ওই লোকটার সাথে তোর যোগাযোগ ছিল। সেটা আজ থেকে প্রায় 1 বছর আগে শেষ হয়ে গেছে, যেদিন আমি জানলাম ওই লোকটা অন্য একটা মহিলার জন্য আমাকে ছেড়ে গেছে। তার আগে যোগাযোগ ছিল, কারণ আমি জানতাম আমার মা নিজেই আলাদা হয়ে গেছে ওই লোকটার থেকে। যখন সত্যিটা জানতে পারলাম আর কোনো যোগাযোগ রাখিনি, তবুও কেন আমার পিছু ছাড়ছে না ওই লোকটা আমি জানি না। কথাগুলো কেন এতদিন আমায় বলেননি? কেন এই লোকটার শাস্তি কেন আমায় দিয়ে এসেছেন? বললে তুই পালানোর জন্য। এত সহজে তোকে ছাড়ছি না। যতদিন না ওই লোকটাকে শাস্তি দিতে পারছি ততদিন তুই এখানেই থাকবি। তুই কষ্ট পেলে যে লোকটা একটু একটু করে শাস্তি পাবে। নিলয় দরজায় একটা জোরে লাথি দিয়ে, না পারবে তোর বাবা এখান থেকে নিয়ে যেতে, আর না পারবি তুই পালাতে। মাইন্ড ইট। তাহিনকে ধাক্কা দিয়ে হনহন করে চলে গেল। তাহিন তাল সামলাতে না পেরে ফ্লোরে বসে চিৎকার করে কাঁদতে থাকে। নিলয়কে কিছুতেই বোঝাতে পারল না তৌহিদ আহমেদের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন তৌহিদ আহমেদ কেন এমন করছে সেটা জানার বিষয়। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, এখনো মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে তাহিন। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, কিন্তু কিছুতেই তৌহিদ আহমেদের হিসাবটা মেলাতে পারল না। ভেবেছিল যে যে করেই হোক আজ চলে যাবে, প্রয়োজনে নিলয়ের সাথে যুদ্ধ করে। কিন্তু এখন সেই রাস্তাটাও যেন বন্ধ হয়ে গেল। নিলয় যে কোথায় ওকে নিয়ে এসেছে সেটা জানা নেই। অন্ধকারে রাস্তাঘাটটাও ঠিক মতন খেয়াল করতে পারিনি। মনে হচ্ছে আকাশের ভারটা নিজের মাথার ওপর নিয়ে বসে আছে, এতটাই ভরভর লাগছে। এত বেলা হয়ে গেল সেদিকেও কোনো খেয়াল নেই। হঠাৎ দূরে আজানের ধ্বনি শুনতে পেয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো নিজের ভাবনা জগৎ ছেড়ে। নিলয় সে যে কবে হনহন করে রুমে ঢুকে গেল আর বের হয়নি। রুমে জিনিসপত্র আধা ভাঙচুর করে শাওরনে শুয়ে আছে। এটা যেন নিলয়ের রাগ কমানোর একটা পদ্ধতি। তাহিন ওয়াশরুমের দিকে যেতেই মনে হলো জামা কাপড় সাথে কিছুই নেই। তাহলে শাওয়ার নিয়ে কি পরবে? শাওয়ার না নিয়ে তো থাকতেও পারবে না। বুঝতে পারছে না নিলয় ওর জামা কাপড় নিয়ে এসেছে কিনা। একবার কি নিলয়ের রুমে গিয়ে চেক করে আসবে, কিন্তু মনটা কিছুতেই সায় দিচ্ছে না নিলয়ের সামনে দাঁড়াতে। কি করবে বুঝতে পারছে না। তার জামা কাপড় পরার কোনো ইচ্ছেও জাগছে না, কিন্তু তাছাড়া যাওয়ার কোনো উপায় নেই। হাত মুখ ভালো করে পানি মেরে ধীর গতিতে নিলয়ের রুমের দিকে পা বাড়ালো। ভেতরে ঢুকে মেজাজটা বিগড়ে গেল রুমের করুণ দশা দেখে। ভাঙচুর ছাড়া যেন আর কোনো কিছুই করতে পারে না। নিলয় অন্য পাশ শুয়ে শুয়ে আছে। তাহিন রুমে এসেছে সেটা খেয়াল করেনি। তাহিন ধপ করে ওয়ার্ডরোব খুলতেই নিলয় চোখ মেলে তাকায়। চেক করে কিছুই পেল না তাহিন। নিলয় দেখো না দেখার ভান করে আছে। তাহিন নিলয়কে জাগানোর জন্য টকটক করে পায়ের শব্দ করে রুমের মধ্যে পায়চারি করতে লাগলো। নিলয় বিরক্ত হয়ে, কি হলো? এভাবে ঘুরতেছো কেন? তাহিন দাঁতে দাঁত চেপে, কাউকে কোথাও নিয়ে আসলে তার জামা কাপড়ও নিয়ে আসা উচিত ছিল। নিলয়েরও এ কথা মনে নেই। নিজের জামা কাপড় এখানে আছে বিধায় আর আনেনি। আর তাড়াহুড়া করে বের হতে গিয়ে তাহিনের জামা কাপড়ের কথা মাথায় ছিল না। তুমি তো আর খালি গায়ে নেই, জামা কাপড় সব তো পরেই আছো। কথাটা শুনে লজ্জার চেয়ে রাগ বেশি হচ্ছে। আসলে আমারই ভুল। কিছু মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম আমি যে একটা জঙ্গলে আছি, সেটা যেখানে একটা পোশাক পরে সারা জীবন কাটিয়ে দিতে হবে। বলেই রুম থেকে বের হয়ে গেল। নিলয় রাগে ফাটছে, কিন্তু কিছুই বলতে পারলো না। রাগে গজগজ করতে করতেই একজন গার্ডকে ফোন করে কিছু জামা কাপড় আর খাবার নিয়ে আসতে বলল। তাহিন রুম থেকে বের হয়ে সোজা ছাদের দিকে চলে গেল। ভর দুপুরে ছাদটা অনেক ভালো। বারান্দায় দাঁড়ালেও হয়তো চারপাশটা ভালো করে দেখা যায় না। এই বন্দি পরিবেশে থেকে মনটা অশান্ত হয়ে উঠেছে। তার এখন স্বস্তির নিঃশ্বাস প্রয়োজন।
চারপাশটা দেখে বুকের ভেতর হাহাকার করে উঠল। চারপাশে তেমন ঘরবাড়ি নেই, জনমানব শূন্য পরিবেশ। হতাশ হয়ে ছাদের রেলিং ধরে তাকিয়ে আছে আকাশের পানে। আকাশটা হালকা মেঘাচ্ছন্ন হয়ে আছে। মেঘের আড়ালে সূর্যটা উঁকি মেরে লুকোচুরি খেলে যাচ্ছে। জীবনটা ঠিক এমন মনে হচ্ছে তাহিনের। হঠাৎ করে পেছন থেকে কারো কণ্ঠ শুনে তড়িঘড়ি করেই ঘুরে তাকালো। অবশ্য কণ্ঠটা তার অচেনা নয়, সেই গম্ভীর গলা। হাজার চেষ্টা করেও এখান থেকে পালাতে পারবে না, যতই চারদিকে দেখে নাও না কেন। কথাটা শুনে তাহিনের হাসতে মন চাচ্ছে, কিন্তু এখন হাসিটাও যে তার কাছে বেমানান মনে হচ্ছে। পালাতে না পারি তার জন্য এত ব্যবস্থা করেছেন, তাহলে যাই বা কি করে? আর মনটাও তো আপনার মতো এত নিষ্ঠুর না, কাউকে বিপদে রেখে চলে যাব। আমার জন্য যদি নীলিমা আন্টি ভালো থাকে আমার জন্য যদি নীলিমা আন্টি ভালো থাকে তাহলে আমি এখানেই থাকবো। সত্যিটা কি আমি নিজেও জানি না। মুখে বলা কথা আপনার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস কেনই বা করবেন? বিশ্বাস তাকে করা যায় যাকে মানুষ ভালোবাসে। তাই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি না। কথাটা শেষ করা মাত্র দৌড়ে নিচে চলে গেল। বলতে কষ্ট হচ্ছিল খুব। নিজেও জানে না কি করে এতটা দিন এইখানে থাকবে, তবুও সিদ্ধান্ত নিল সেই থাকবে, শুধুমাত্র নীলিমার জন্য। রুমে যেতে বিছানার ওপর কয়েকটা প্যাকেট দেখতে পেল। বুঝতে আর বাকি রইল না কি আছে এতে। আপাতত একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের ঝর্ণার নিচে বসে চোখের জল ফেলছে। মনের কষ্টটা হালকা করতে ওয়াশরুম থেকে বের হয়ে না খেয়ে শুয়ে পড়ল। খাবারটা এই মুহূর্তে গলা দিয়ে নামবে না। তাহিন কপালের ওপর একটা হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ করে রুমের মধ্যে কারো পায়ের আওয়াজ শুনে চোখ মেলে তাকায়। নিলয় একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। একটুও চমকে উঠল না, বরং অন্যপাশ হয়ে গেল। হয়তো কিছু একটা মিশিয়ে নিয়ে এসেছে। নিলয় তাহিনের এমন আচরণ দেখে গম্ভীর গলায় বলল, কি ভেবেছো তুমি আমি কিছু বুঝি না? সারাদিন না খেয়ে থাকবে, তারপর কিছু একটা হলে হসপিটালে দৌড়াদৌড়ি করার জন্য, আর সেখান থেকে পালিয়ে যাওয়ার ধান্দা। তাহিন রেসপন্স করছে না দেখেই নিলয় প্লেটটা টেবিলের ওপর রেখে এক ঝটকায় তাহিনকে টান দিয়ে বসিয়ে দিল। তাহিন হতভম্ব হয়ে গেল। তুমি না খেলে আমার কিছু যায় আসে না, তবে না খেলে লসটাই বেশি আমারই হবে। তাহিন এক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে থেকে, একদিন না খেলে মানুষ মরে যায় না। তাছাড়া আগে তো অনেক সময় না খেয়েই ছিলাম, তখন তো হসপিটালে নিয়ে যেতে হয়নি। তাহলে আজ কেন এটা মনে হলো? আগে তো এত দরদ ছিল না। আমাকে কিন্তু একদম রাগাবি না বলে দিচ্ছি। রাগ যদি আমার মাথার উপরে উঠে যায়, তাহলে এক ফোঁটা পানিও তোর পেটে যাবে না, সব তোর মাথার উপরে যাবে। ভালোই ভালোই বলছি, চুপচাপ খেয়ে নে। আপনার ঘর, আপনার বাড়ি, আপনার যা ইচ্ছা করতে পারেন। এই আর নতুন কি? নিলয় রাগে ফেটে যাচ্ছে। রাগে চোখে তাহিনের দিকে তাকাতে তাহিন ইচ্ছে না থাকা সত্ত্বেও প্লেটটা হাতে নিয়ে চুপচাপ কয়েক গ্রাস খেয়ে রেখে দিল। আজ খাবারটা ভালোই ছিল, শুধু ভালো ছিল না, খুব ভালো ছিল। তবুও গলা দিয়ে নামছে না তাহিনের। নিলয় দরজার বাইরে দাঁড়িয়ে ফোন আলাপে ব্যস্ত। তাহিন প্লেটটা টেবিলের ওপর রেখে শুয়ে পড়ল। সকালে রিংটোনের আওয়াজে ঘুম ভাঙল তাহিনের। কানের কাছে নিলয়ের ফোনটা বাজছে। চোখ খুলে মোবাইল হাতে নিতেই নিলয় এসে তাহিনের হাত থেকে ছোঁ মেরে মোবাইলটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আকস্মিক কাণ্ডে তাহিন চমকে উঠল। ঘটনা প্রবাহের পর বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে যেতে দেখে নিলয় নেই। মেইন ডোরটা বাইরে থেকে বন্ধ। বোধহয় বের হয়ে গেছে নিলয়। সারাদিন নিলয় বাসায় ফেরেনি। দুপুরে একজন গার্ড এসে তাহিনের খাবারটা দিয়ে চলে গেল বাইরে তালা মেরে। দিনটা 1 বছরের সমান মনে হচ্ছিল তাহিনের কাছে। সময় গুনে গুনে পারতে 1 বছর সময় লেগেছিল। চারিদিকে স্তব্ধ। বুকের ভেতর ধুধু করছে তাহিনী। মনের মধ্য থেকে এক অজানা ভয় কাজ করছে। কেন এমন চিনচিনে মাথা ব্যথা করছে বুঝতে পারছে না। রাতে নিলয় ফেরেনি বলে তার জন্য এত চিন্তা হওয়ার তো কোনো কথা না। তবুও কেন চিন্তা হচ্ছে? এইভাবে কেটে গেল আরও একটা রাত। তবুও নিলয়ের দেখা মিলল না। তাহিন বেঁচে আছে না মরে গেছে সেটা একবার খোঁজ নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করল না। একা একটা বাড়িতে কিভাবে যে 2 দিন পার করলো সেটা একমাত্র তাহিন জানে। যে গার্ড খাবার দিয়ে যেত সেও নিলয়ের খবর বলতে পারেনি। এই বাড়িতে একটা ল্যান্ডফোন পর্যন্ত রেখে যায়নি নিলয়। তৌহিদ আহমেদের সাথে ফোনালাপ করবে ভেবে সব কিছুতেই ব্যর্থ তাহিন। এত কিছু সহ্য করেও না পারছে বিশ্বাস অর্জন করতে, আর না পেয়েছে একটু দয়া। চোখ দিয়ে অনবরত পানি বেয়ে পড়ছে।
হঠাৎ করে নিচে থেকে চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে চোখ মুছে রুম থেকে দৌড়ে বের হলো। পা কাঁপছে তাহিনের, সিঁড়ি দিয়ে কিছুতেই নিচের দিকে নামতে পারছে না। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করছে নিলয়কে এমন অবস্থায় দেখে। হাত পা কাঁপছে তাহিনের, সিঁড়ি বেয়ে কিছুতেই নিচের দিকে নামতে পারছে না। বুকের বা পাশে চিনচিনে ব্যথা অনুভব করছে নিলয়কে এমন অবস্থায় দেখে। স্ট্রেচারে শুয়ে আছে নিলয়, মনে হচ্ছে নিথর একটা দেহ আছে তার মধ্যে। হাত দুইটা দুই পাশে ঝুলছে। স্ট্রেচারের চারপাশে কয়েকজন গার্ড ধরাধরি করে সামনের দিকে নিয়ে আসছে। শরীরের বিভিন্ন অংশে ব্যান্ডেজ করা, বুকের এক কোণায় রক্ত জমে আছে। সাদা ব্যান্ডেজের ওপর সেটা স্পষ্ট ভেসে উঠেছে। তাহিনের চোখ দুইটা ছলছল করছে, নিঃশ্বাস নিতেই যেন ভুলে গেছে। আর একটু হলেই যেন দম বন্ধ হয়ে আসবে। হঠাৎ করে পাশ থেকে কানে ভেসে আসলো নিলয়ের অ্যাক্সিডেন্টের কথা। তাহিন পুরোপুরি বুঝতে না পারলেও এতটুকু যেন আন্দাজ করে ফেলেছে এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট না। বুকের ক্ষত স্থানটা বলে দিচ্ছে সেই কথা। নিলয়কে মারার জন্য কেউ এই কাজটা করেছে। তৌহিদ আহমেদ নাম ছাড়া আর কারো কথা মাথায় আসছে না তাহিনের। নিলয়কে পাশ কাটিয়ে নিয়ে যেতেই সেন্স ফেল তাহিনের। বেডের মাঝখানে শুয়ে দেওয়া হয় নিলয়কে। সাথে একজন ডাক্তার আর নার্সকেও নিয়ে আসা হয়েছে। ওদের পিছু পিছু দৌড়ে রুমে প্রবেশ করলো তাহিন। ডক্টর ভুরু কুচকে চশমাটা নাকের ডগা থেকে একটু ওপরে করে তাহিনের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, আপনি রোগীর কে হন? তাহিন ছলছল চোখে ডাক্তারের দিকে আমতা আমতা করে জবাব দিল, জি, আমি ওনার স্ত্রী। স্ত্রী? কেমন স্ত্রী আপনি? দুদিন ধরে আপনার স্বামী হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে, আর আপনি দিব্যি বাড়িতে বসে আছেন? কথাটা শুনে তাহিনের বুকের ভেতর দুমড়ে মুচড়ে উঠল। কি বলবে বলার মতন তো কিছুও নেই, তবুও যেন বলতে ইচ্ছে হচ্ছে সেই এমন একজন স্ত্রী যার স্বামীর সম্পর্কে জানার কোনো অধিকার নেই। স্বামীর বিশ্বাসের পাল্লাটা যে এখনো ভারী করতে পারেনি। মাথা নিচু করে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তখনই নিলয়ের বিশ্বস্ত সহচারী আফরিন গম্ভীর গলায় বলল, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না, নিজের কাজ করুন। ম্যাম এসবের কিছুই জানেন না, কারণ ওনাকে জানানো হয়নি। ওকে। ডাক্তার নিলয়ের চেক আপ করে, আপনাদের তো আগেই বলেছি উনি সম্পূর্ণ বিপদমুক্ত আছে, তবুও আপনাদের জোরাজুরিতে আসতে হলো, বিধায় একবার চেক আপ করে নিলাম। পায়ের ইনজুরিটা খুব গুরুতর, যার কারণে ওনাকে 1-1.5 মাস বেড রেস্টে থাকতে হবে। তবে খুব ভালোভাবে টেক কেয়ার করলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তাহিনকে উদ্দেশ্য করে কথাটা বলতেই তাহিন মাথা নাড়ালো। নিলয় বিপদমুক্ত শুনে মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। ডাক্তার ওষুধপত্র সব বুঝিয়ে দিয়ে চলে গেল। নিলয়কে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার কারণে এখনও ঘুমন্ত অবস্থায় আছে। গার্ডরা ডাক্তারকে এগিয়ে দিতে বের হয়ে গেল। ঘণ্টাখানেক পর নিলয় চোখ খুলে তাকায়। আফরিন এখনও নিলয়ের পাশে বসে আছে। নার্স তাহিনকে নিলয়ের জন্য স্যুপ বানিয়ে আনতে পাঠালো। স্যুপ নিয়ে আসতেই তাহিনের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু সেটা বাইরে প্রকাশ করলো না। আফরিন আছে তার কারণে স্যুপের বাটিটা নার্সের হাতে দিতেই নার্স মুচকি হেসে বলল, এটা আমার কাজ না ম্যাম, আপনার কাজ। বলেই হাসি মুখে আফরিনকে সাথে নিয়ে চলে গেল। তাহিন ও নিলয়কে খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে দিল। নিলয় প্রথমে মুখ ঘুরিয়ে নিলেও তাহিনের জোরাজোরির কাছে হেরে যায়। 15 দিন পার হয়ে গেল। নিলয় এখন অনেকটা সুস্থ। নিলয়ের সেবা যত্নের কোনো ত্রুটি রাখেনি তাহিন। নিলয় না চাইতেও যে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছে তাহিনের ওপর। খাওয়া দাওয়া শুরু করে গোসল করানো, জামা কাপড় পরিয়ে দেওয়া, এমন যাবতীয় ছোট ছোট সব কাজ তাহিন করে গেছে। এমনকি প্রতিদিন সকালে তাহিনের কাঁধে ভর দিয়ে নতুন করে পথ চলতে শেখার চেষ্টাটাও। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুধু একটা জিনিসই চেয়েছে, নিলয়ের সুস্থতা। নিঃস্বার্থভাবে শুধু নিলয়ের সেবা করে গেছে। তবে কেউ কারো সাথে কখনো কোনো কথাই বলেনি। নিলয় বলতে যেও যেন ইগোর বেঁধেছে। বাবা মারতে চায় আর মেয়ের সেবা করছে, সেটা যেন নিলয়কে বেশ ভাবাচ্ছে। তবুও যেন মেলাতে পারছে না। তাহিন যে সন্দেহটা করেছে সেটা সম্পূর্ণ ঠিক। তৌহিদ আহমেদ নিলয়কে মারতে চেয়েছিল। তাহিন সেটা একজন গার্ডের মুখে শুনেছে। সেদিন রাতে নিলয় বাসায় ফেরার পথে তৌহিদ আহমেদের লোকেরা নিলয়কে ফলো করে হামলাটা করে। নিলয়ের সাথে কোনো গার্ড না থাকার ফলে নিলয় ওদের প্রতিহত করতে পারেনি। তৌহিদ আহমেদের লোকেরা নিলয়ের দিকে এলোপাথাড়ি গুলি ছুটতে ছুটতে একটা গুলি এসে নিলয়ের বুকে লাগে।
নিলয় দ্রুতগতিতে গাড়িতে উঠে আফরিনকে কল দেয়। সেখান থেকে কোনো মতে পালিয়ে কিছু দূর যেতে সামনে একটা গাছের সাথে ধাক্কা লেগে নিলয় একটা খাদের মধ্যে ছিটকে পড়ে। তাৎক্ষণিক নিলয়ের ঠিকানা অনুযায়ী আফরিন এসে পৌঁছাতেই নিলয়কে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। নিলয় কিছু একটার সাথে আটকে যাওয়ার কারণে বেশি আহত হয়নি, কিন্তু পাটা মচকে পড়ায় পায়ে বেশি ব্যথা পায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ডাক্তার প্রায় আশা ছেড়ে দিয়েছিল। শুধুমাত্র হায়াতের জোরে মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল। হসপিটালও যদি ঠিক সময় না পৌঁছাতে পারত তাহলেও হয়তো বাঁচানো সম্ভব হতো না। নিলয়ের মনে জায়গা করার কিঞ্চিত আশা নেই নিলয়ের সেবা করছে না, শুধুমাত্র তৌহিদ আহমেদের নিয়ে যে ভুলটা বুঝেছে সেটা ভাঙিয়ে দিয়ে চলে যাবার আশায়। যদি বা সেটা অনেক আগেই করতে পারত, যদি নিলয় একবার বাইরে বের হওয়ার সুযোগ দিত তাহলে ঠিকই প্রমাণ করে দিত। সময় চলছে তার আপন গতিতেই, আর সময়ের সাথে পাল্লা দিয়ে চলে যাচ্ছে দিনগুলো। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। নিলয় এখন সম্পূর্ণ সুস্থ। তাহিনের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হয় না। তবুও কেন যেন মনে হচ্ছে নিলয়ের আগের দিনগুলো ভালো ছিল। এতদিন খুব কাছ থেকে মেয়েটাকে দেখেছি, সম্পূর্ণ যেন আলাদা মেয়েটা। এত অত্যাচারের পরে সেবা যত্নে কোনো ত্রুটি রাখেনি, ঘৃণা করে দূরে ঠেলে দেয়নি। কিন্তু তবুও যেন মনের মধ্যে একটু হলেও সেই কুট রয়েই গেল। নাকি তৌহিদ আহমেদের সাথে মেয়েটাকে জড়িয়ে ভুল করে ফেলেছে? ওর কথায় কি বিশ্বাস করা উচিত ছিল? কথাগুলো আজকাল বেশ ভাবাচ্ছে নিলয়কে। পড়ন্ত বিকেলে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে তাহিন। মৃদু হাওয়াতে চুলগুলো উড়ছে, ঝরা পাতা উড়ে এসে বসন্তের জানান দিচ্ছে। এই বসন্তটা হয়তো নতুন কোনো রং নিয়ে আসবে জীবনের নতুন দিগন্তের পথ ধরে, এমনটা মোটেও আশা করছে না। ভাবছে জীবন এখন মনে হচ্ছে সে ঝরা পাতাগুলোর, যার আর কোনো অস্তিত্ব নেই। এই বাড়িতে বন্দির দশার মধ্যে পার হচ্ছে দিনগুলো। নিলয় এখন সম্পূর্ণ সুস্থ, নিজের দায়িত্বটা সম্পূর্ণ করেছে। তবু ও যে তৌফিক আহমেদের কারণে এখানে পড়ে থাকতে হচ্ছে এই বাড়িতে। তৌহিদ আহমেদ নিলয়কে মারার জন্য এখনো হন্যে হয়ে খুঁজে যাচ্ছে ওদের ঠিকানা। হঠাৎ করে কারো হাতের স্পর্শ পেয়ে তড়িঘড়ি করে চোখ মুছে ঘুরে তাকালো। হাসি মুখ করে দাঁড়িয়ে থাকা কাজের মেয়ে বিলকিসের দিকে। মেয়েটার হাসি যেমন সুন্দর তেমন তার মন, সবসময় তাহিনের সাথে সাথেই থাকে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তাহিন বলল, কিছু বলবে? স্যার বলেছে তোমাকে কফি করে রুমে নিয়ে যেতে। তা সেটা তো তুমিও দিয়ে আসতে পারতে। স্যার তো তোমাকে বানাতে বলেছে। আজকাল নিলয় তাহিনের হাতের খাবারগুলো অন্যরকম একটা স্বাদ পাচ্ছে। এখন আর একটু মাটিতে পড়ে না। যদি বা আমি না থাকি তখন তো সব তোমাদেরকেই তো করতে হবে। ওফ, এই কাজ আমরা করতে পারবো না। স্যারের যা রাগ দেখলেই ভয় লাগে। আপনি থাকবেন না মানে কি কন? ধরো আজকেই আমার হায়াত শেষ হয়ে গেল। ওফ আপামনি, আপনি এভাবে বললেন না তো। আল্লাহ আপনারা 1000 বছর হায়াত দিক, তবু এমন কথা বললেন না। এবার চলেন তো দেখি। নিলয় ল্যাপটপে বসে কাজ করছে। তাহিনের কফিটা টেবিলের পাশে রেখে চলে যেতে থমকে দাঁড়ালো। নিলয়ের মুখে নিজের নামটা শুনে এই প্রথম নিলয় ওর নাম ধরে ডাকলো। কোনো অনুভূতি হয়নি, শুধু একটু চমকে গেল। ঘুরে তাকিয়ে কিছু বলবেন? নিলয় মাথা নাড়িয়ে বলল না। ও, কিছু যেন বলার ছিল নিলয়ের, কিন্তু মন আর মস্তিষ্ক দুইটা একসাথে কাজ করছে, যার কারণে বলা হলো না। সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখ গেল মেইন ডোরের দিকে। কখনো কি এই দরজাটা খুলবে না? একটু কি সূর্যের আলো উকি দেবে না এই দরজা দিয়ে? এখন সবসময় বাইরে থেকে বন্ধ থাকে এই দরজা, আজও ঠিক তাই। নিলয়ের তো এতদিন প্রয়োজন পড়েনি বের হওয়ার, আর প্রয়োজন ব্যতীত খোলা হতো না। রাতে খাওয়া দাওয়া শেষে কম্বলটা হাতে নিয়ে রুম থেকে বের হতেই কোথায় যাচ্ছ? গম্ভীর কণ্ঠে বলে উঠল নিলয়। তাহিন ঘাড় ঘুরিয়ে বলল, আগে যেখানে থাকতাম, আশা করি এখন আর আমার প্রয়োজন হবে না। নিলয় রাগে কণ্ঠে। তোমাকে বলছি না অন্য রুমে না ঘুমাতে? তাহিন কথা না বাড়িয়ে দ্রুত গতিতে রুম ত্যাগ করল। এখন যে নিলয়কে বিশ্বাস করতে পারল না, আর সেই অবিশ্বাসের মধ্যেই রয়ে যাওয়াই ভালো। নিলয়ের রাগ লাগছে, কি করে ওর কথা না শুনে চলে গেল মেয়েটা। যখন পাশে থাকতে নিষেধ করেছিল তখন জোর করেই গা ঘেঁষে শুয়ে পড়তো, আর এখন রাগে ফুঁসছে কিন্তু কিছুই করতে পারছে না। আজ যেন ওকে ছাড়া রুমটা শূন্যতায় ভরে আছে। রাগে ফুঁসতে ফুঁসতে দু চোখের পাতা এক করলো নিলয়, কিন্তু দু চোখের পাতা এখনো এক করতে পারল না তাহিন। নির্ঘুম কেটেছে এমন অনেক রাত,
ঘুম থেকে উঠে তাহিন নিলয়কে কোথাও দেখতে না পেয়ে বিলকিসকে জিজ্ঞাসা করতে বলল বের হয়ে গেছে। হঠাৎ দরজার দিকে চোখ পড়তে খুব আশ্চর্য হয়ে গেল দরজাটা খোলা দেখে। সূর্যের আলো যেন আজ উকি দিচ্ছে বারবার এই ঘরে। বড্ড টানছে বাইরের পরিবেশটা। বাইরে যেতে আরো অবাক হলো, আজ কোনো গার্ড নেই, শুধু দারোয়ান ছাড়া। কতদিন পর মনটা যেন একটু প্রশান্তি খুঁজে পেল। নিলয়ের চোখে মুখে আগুন জ্বলছে, রাগে মাথা ফেটে যাচ্ছে। বুঝতে পারছে না এত বড় ভুল কি করে করতে পারলো। একটু বিশ্বাস করে মেয়েটা যেন খুব বড় ভুল করে ফেলল। মেয়েটা এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবে ভাবতেই পারেনি। দারোয়ানকে মেরে পালিয়ে গেল। দারোয়ান বেহুশ হয়ে পড়ে আছে, এখনো কোনো কিছু জানা গেল না কখন করেছে এই কাজটা। দৌড়ে ভেতরে গেল কাজের লোকদের থেকে কিছু জানার জন্য, কিন্তু একটা কাজের লোকও নেই। নিলয়ের রাগটা যেন মাথায় উঠে গেল। বিছানার পাশে রাখা চিরকুটটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। স্টিকটা হাতে নিয়ে রুমের জিনিসপত্রগুলো ভাঙতে শুরু করলো। তাহিনকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে নিলয়ের লোকেরা। যেভাবে হোক 1 ঘন্টার মধ্যে ওকে খুঁজে বের করে নিলয়ের সামনে নিয়ে যেতে হবে, না হলে যে নিলয় এক এক করে সবাইকে শেষ করে দেবে। খবরটা যদি একবার তৌহিদ আহমেদের কানে পৌঁছায় তাহলে এর চেয়ে বড় সমস্যা হতে পারে। যদিও বা নীলিমা এখন সুরক্ষিত স্থানেই আছে, তবু তৌহিদ আহমেদের কোনো বিশ্বাস নেই। খুঁজে বের করতে বা কতক্ষণ? ভুল করেছিল এতদিন তৌহিদ আহমেদ নামে চ্যাপ্টারটা ক্লোজড না করে। এবার সেটা করতেই হবে, না হলে আরো সমস্যা বাড়বে বই কমবে না। একের পর এক ভুল কি করে যাচ্ছে বুঝতে পারছে না নিলয়। রাগে সারা শরীর জ্বলছে। এত কিছুর পরও রাগটা একটু কমাতে পারল না। যতক্ষণ না তাহিনকে চোখের সামনে দেখতে পারবে ততক্ষণ যেন শান্ত হতে পারবে না। পালে যা শাস্তি তো নিলয় ওকে দিয়েই ছাড়বে। চোখ দুইটা ঝাপসা হয়ে আছে তাহিনের। চারিদিকটা যেন অন্ধকার। মনে হচ্ছে হাত পা দুইটা অবশ হয়ে গেছে, কিছুতেই নাড়াতে পারছে না। তাও যেন খুব শক্ত করে কিছু একটা সাথে বাঁধা। মাথাটা এক পাশে নুয়ে পড়েছে। হঠাৎ চোখে মুখে পানের ছিটা পড়তে চোখ খুলে তাকাতেই চমকে উঠল হাত পা চেয়ারের সাথে বাঁধা দেখে। সর্বশক্তি দিয়ে বাঁধন খোলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আলগা করতে পারছে না। তাহিন জানে এই কাজটা কার, কে ওকে এইখানে নিয়ে এসেছে তা ভালো করেই জানে। সজোরে চিৎকার দিয়ে উঠল তৌহিদ আহমেদকে। মনে মনে তার ছেলের হাসি হাসছে তৌহিদ আহমেদ। কতই না প্ল্যান করেছিল নিলয়ের কাছ থেকে তাহিনকে ছিনিয়ে নেওয়ার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছিল নিলয়ের জন্য। অথচ আজ কোনো ঝামেলা করতে হলো না, সামান্য একটু বুদ্ধি খাটিয়ে নিলয়কে বাড়ি থেকে বের করেছে। কখনো কোনো ছেলেকে ওর কাছে ঘেঁষতে দেয়নি, সর্বক্ষণ নজরে নজরে রেখেছিল। যে ঘেঁষতে চেয়েছিল তাকেই শেষ করে দিয়েছে। কিন্তু নিলয় কিভাবে তনিমাকে হাত করে বিয়ে করে নিল সেটা বিন্দুমাত্র টের পায়নি তৌহিদ আহমেদ। টের পেলে তো জীবনও এমন হতে দিত না। তাহিনের চোখে মুখে রাগের ছাপ, ঘৃণায় শরীর গিনগিন করছে লোকটাকে এভাবে হাসতে দেখে। কি ভেবেছেন আমি কিছু জানতে পারবো না? আপনার আসল চেহারার কথা কেন মেরেছিলে? এতগুলো নিরীহ মানুষদের কি ক্ষতি করেছিল ওরা আপনার? কাদের মারার কথা বলছিস? একদম ন্যাকামি করবেন না। কেন মেরেছেন আফজাল আঙ্কেলকে, নিবিড়দেরকে, এখন আবার নীলিমা আন্টি আর নিলয়কে মারতে চাচ্ছেন কেন? জবাব দিন এসবের। তৌহিদ আহমেদ দাঁতে দাঁত চেপে, ও, নিলয়ের বাচ্চা তোকে সব বলে দিয়েছে তাই না? সেদিন যে কিভাবে বেঁচে গেলি বুঝতে পারছি না। তোকে এত কষ্ট দেওয়ার পরেও তুই ওই ছেলের নাম কি করে মুখে আনছিস? জানিস ওর বাবা কি করেছে? তোর বাবাকে বরবাদ করে দিয়েছে, যা ছিল সব ছিনিয়ে নিয়েছে। তাই আমি ওকে পৃথিবী থেকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু নীলিমা ছিল সব কিছুর চাবিকাঠি, যার জন্য ওকে সেদিন মারিনি। নিজের স্বার্থ হাসিল না করে কি করেই বা মারি বল? বহু কষ্টে সব পেয়ে গেছি, আর কেউ কিছু না জানার আগেই ওকেও কোমাতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু ও নিলয় যে কিভাবে জানি অনেক কিছু জেনে গেছে। যদি এটা জানতে পারে ওর বাবার সব সম্পত্তি আমি গ্রাস করেছি, তাহলেও নিলয় আমার থেকে সব নিয়ে নেবে। এমনিতে আমার পিছু উঠে পড়ে লেগেছে। তাই নীলিমা যেন কোমা থেকে উঠে এসব বলতে না পারে, তার জন্য ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছি। তারপর নিলয়কেও ঠিক একই অবস্থা করব। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। লোকটা জঘন্য কাজ করেছে, কিন্তু এতটা জঘন্য কাজ করতে পারে সেটা যেন কল্পনার বাইরে ছিল। ঘৃণায় গা ঘিনঘিন করছে নিজেকে এমন জঘন্য বাবার সন্তান ভেবে। এই কেমন বাবা?
সামান্য সম্পত্তির জন্য এতটা নিচে নেমে যেতে পারে ভাবতেই পারছি না। তাহিন ধিক্কার দিয়ে, লজ্জা করে না? কি করে এমন কথাগুলো এত সহজে বলে ফেলেন? কথাগুলো বলার আগে তো তোমার তো মরে যাওয়া উচিত ছিল। ছি, তোমার মতো জঘন্য লোককে কেন ফাঁসি হলো না? গল্পটির পরবর্তী পার্ট আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।